বাসার ঘরে নিজের বউয়ের মুখ ভর্তি কালি মাখিয়ে দিল জিয়ন জাংকুক। তেজ চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়ছে। এরকম কিছু হবে তা ভাবতেই পারেনি। 7 বছর আগের ভুলের মাসুল যে এখন দিতে হবে তা ওর ভাবনায় ছিল না। দেখে কান্না করতে দেখে জাংকুক বলল, এই বড় লোকের ন্যাকামে এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর তোর বাকি ব্যবস্থা করব। তে গেল না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে রইল। জাংকুকের তা দেখে রাগ হলো। দাঁত কিরমির করে ধমক দিয়ে বলে উঠল, এই যাস না কেন? ওর ধমকে তের ছোট্ট বদনখানা কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে আলমারি থেকে একটা নীল শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে জাংকুক বলে ওঠে, তাড়াতাড়ি বের হবি, নয়তো খবর আছে। তে কিছু বলল না, শুধু চুপচাপ ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। জাংকুক বাঁকা আসে, মিস তে, আমাকে দাও অপমান কষ্ট আমি তোকে দ্বিগুণভাবে ফিরিয়ে দেব। এই জন্যই তো 7টা বছর শুধু দিন রাত পরিশ্রম করে গেছি যাতে তোকে বিয়ে করতে পারি। আর দেখ, আমি সাকসেসফুল, তোকে বিয়ে করেছি, তোর বাবা নিজে আমার হাতে তুলে দিয়েছে। এসব বলে পৈশাসিক হাসি দিল জাংকুক। ঠিক তখনই তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। জাংকুক সেই দিকে তাকায়। নীল রঙের শাড়িতে ফর্সা সিমসাম গঠনের তেকে অসম্ভব সুন্দর লাগছে। আর কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দেওয়া, সব মিলিয়ে অপসরা। তে দাঁড়িয়ে থাকে, কি করবে বুঝতে পারে না। জাংকুক নিজেকে সামলে বিছানায় শুয়ে পড়ে বলে ওঠে, আমার পা টিপে দে, প্রচণ্ড ব্যথা করছে। আজকে সারাদিন এত দখল গেছে আমার উপর দিয়ে, শুধু তোকে বিয়ে করার জন্য। আমি অসুস্থ, আমি পারবো না, আরেকদিন করে দেবো নেই। আসলে তের আজকেই পিরিয়ড হয়েছে, আর পিরিয়ডের সময় ওর প্রচণ্ড ব্যথা হয়। তে আজকে সারাদিন কান্না করেছে, সবাই ভেবে নিয়েছে বিয়ের জন্যই, তাই সবাই সান্ত্বনা দিয়েছে। জাংকুক হেসে হেয়ালি কণ্ঠে বলে উঠল, বাহানা না দিয়ে চুপচাপ পা টিপ, নাহলে তোকে রুম থেকে বের করে দেব। আর নিশ্চয়ই বাসর রাতের সামনে রুম থেকে বের করে দিলে ব্যাপারটা তোর জন্য ভালো দেখাবে না। সবাই বলবে তুই তোর স্বামীকে খুশি করতে পারিসনি, তাই বের করে দিয়েছে। আর আমার দোষ কেউ কিন্তু দেখবে না। জাংকুকের কথাগুলো তের বুকে লাগলো। 7 বছর আগের জাংকুক আর এই জাংকুকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তে আর কথা না বাড়িয়ে বিছানায় যেয়ে পা টিপতে থাকে জাংকুকের। জাংকুক তের দিকে তাকিয়ে বাঁকা এসে বলে, কি রে, তুই মোমের বোতল নাকি? জোরে টিপ। প্রায় 1 ঘন্টার মতো পা টেপার পর তে জাংকুকের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, আমি সত্যিই অসুস্থ জাংকুক, প্লিজ আমাকে আজকের মতো রেস্ট নিতে দাও, কালকে না হয় টিপে দেবো। জাংকুক শোয়া থেকে উঠে বসে, তারপর বলে ওঠে, ডোন্ট কল মি জাংকুক, আর আমাকে আপনি করে ডাকবি, বুঝলি? তে বিস্মিত হয়ে যায়, কিন্তু আমি তো তোমাকে বরাবর ওই নামেই ডাকতাম। তের কথা শুনে জাংকুক উচ্চস্বরে হেসে উঠল, যেন তে কোনো জোকস বলছে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, সিরিয়াসলি তে, তোর মনে হয় আমি সেই 7 বছর আগে আর এখনকার আমি এক? তে মলিন হাসে, হ্যাঁ, তুমি তো বদলে গেছো। জাংকুক পাশ থেকে একটা বালিশ তের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, যা নিচে গিয়ে ঘুমা। এমনটা করো না প্লিজ জাংকুক, বোঝার চেষ্টা করো। জাংকুক উঠে গিয়ে তের গালে সজরের চর বসিয়ে দেয়। তের চোখ পেয়ে সাথে সাথে পানি গড়িয়ে পড়ে। জাংকুক ধমকে সুরে বলে ওঠে, আমাকে জাংকুক বলে ডাকবি না, আর তুমি করেও বলবি না, আপনি করে সম্বোধন করবি। কথাটা বলে জাংকুক টেনে তেকে ধরে বেলকনিতে নিয়ে যায়, তারপর মেঝেতে ছুঁড়ে মারে। তোকে রুমে জায়গা দিয়েছিলাম, তবুও মন ভরেনি, নে এবার এখানে পড়ে থাক সারা রাত। আমাকে কি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছো? একটু ভালোবাসো না আমাকে? জাংকুক বলে ওঠে, ভালোবাসার তোর প্রতি যে 7 বছর আগেই মারা গেছে, এখন যা আছে তোর প্রতি পুরোটাই ঘৃণা, শুধু ঘৃণা। আর হ্যাঁ, তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করেছি, যাতে তুই সেই সব কিছু উপলব্ধি করতে পারিস যা আমি করেছি গত 7 বছর। বলে জাংকুক চলে যায় বেলকনি দরজা লাগিয়ে। তে বিষাক্ত হেসে বলে, কিন্তু আমি তো এমনি অনুশোচনায় ভুগছি জাংকুক, তুমি আর কি শাস্তি দিবে আমাকে? আমি জানতাম তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো না। বাবা যখন প্রথম বলেছিল আমার তোমার সাথে বিয়ে, আমি তখনই বুঝতে পেরেছিলাম। তবে আমি খুব খুশি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তোমাকে দেখতে পাবো। পরের দিন জাংকুক অফিসে গিয়েও ঠিকঠাক কাজে মন বসাতে পারেনি। বারবার মনে পড়ছিল তের ফ্যাকাশের মুখটা। তার সারাদিন গেল অস্বস্তিতে। এইদিকে সারাদিন কাজ করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে তে নিজেও খেয়াল করেনি। আজ কাজের পরিমাণটা অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল। বাবার বাড়িতে কাজ করলো এতটা না, আজ রান্না করেছে একের পর এক, তারপর পুরো বাড়ি পরিষ্কার করেছে। অনেক কাজ করার পর শেষমেশ শরীরটা আর শুইতে পারলো না। বিছানা শুয়েছিল শুধু বিশ্রামের জন্য। চোখ দুটো জ্বালা করছিল, পলক ভারী হয়ে আসছিল, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও টের পায়নি। রুমের ভেতর তখন নিঃশব্দ। কিছুক্ষণ পর দরজা খুলে জাংকুক ঢুকলো। দিনভর অফিসের ক্লান্তি
তার মুখে স্পষ্ট। টাই খুলে বিছানার দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। তে ঘুমিয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে বালিশে ছড়িয়ে আছে, মুখটা অস্বাভাবিকভাবে শান্ত। দিনের সব কষ্ট যেন ঘুমের ভেতরে গিয়ে থেমেছে। সেই ফ্যাকাশে মুখটা দেখে জাঙ্কুকের বুকের ভেতরটা হঠাৎ করে এক অচেনা টান অনুভব করলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই মেয়েটাকে আগলে রাখি, এই ক্লান্ত মুখটার দায়িত্ব নেই। ভালোবাসার সেই অনুভূতিটা হালকা করে মাথা তুলছিল। ঠিক তখনই পুরনো স্মৃতিটা ঝাঁপিয়ে পড়ল, সেই আঘাত, সেই বিশেষ ভাঙা দিন, সেই কথাগুলো যেগুলো আজও তার ভিতরে বিষ হয়ে জমে আছে। জাঙ্কুকের চোখের দৃষ্টি কঠিন হয়ে গেল। বুকের ভেতর নরম অনুভূতিটা মুহূর্তে রাগের রূপ নিল। সে আচমকা থেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঠান্ডা পানি বাথটাবে ফেলে দিল। তীর ঘুম উড়ে গেল মুহূর্তে। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো বাথটাবে। সে যখন আতঙ্কিত হয়ে উঠতে নেবে ঠিক তখনই জাঙ্কুক তীর দিকে ঝুঁকে দু হাত বাথটাবের সাথে চেপে ধরলো। চেহারায় রাগ, চোখে জমে থাকা পুরনো বিষ। তোর সাহস কি করে হয় আমার বেডে শোয়ার? জাঙ্কুকের গলায় ছিল আর অপমান একসাথে মিশে আছে। শাড়ি এলোমেলো করে শুয়ে কি আমাকে সিরিয়াস করতে চাস? কথাগুলো তেরে মাথায় বিস্ফোরণের মতো বাজলো। এতক্ষণ সেসব অপমান কটু কথা চুপচাপ সহ্য করেছে, কিন্তু এই শেষ কথাটা এটা আর পারল না। আর আগে শরীর কাঁপতে থাকলো। আপনি যা খুশি বলতে পারেন জাঙ্কুক, আমাকে নিয়ে অপমান করতে পারেন, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। এই প্রথম তীর গলায় প্রতিবাদ। জাঙ্কুক এক মুহূর্তে থমকে গেল, তারপর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, কেন? সে ধীরে ধীরে বলল, তোর তো কলেজে ভাতার ছিল তাই না? টিয়া নিজেকে ধরে রাখতে পারল না। ভিতরে জমে থাকা অপমান, রাগ, ক্ষোভ একসাথে ফেটে বেরিয়ে এলো। সে জাঙ্কুক বলে চিৎকার করলো। জাঙ্কুক টের হাত ছেড়ে দিয়ে গলা চেপে ধরলো। কণ্ঠস্বর কঠিন হয়ে উঠল, রাগ কাকে দেখাচ্ছিস? সত্যি বলছি বলে কি তোর গায়ে লাগছে? পরিস্থিতি তখন তিন নিয়ন্ত্রণের বাইরে। ভয়ের আতঙ্কে তার শরীর শক্ত হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক তাকে ছেড়ে দিল। তীর অধৈর্যরা আঁকড়ে ধরলো। তীর মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। এই যন্ত্রণা সহ্য করার মতো না। তে ধাক্কা দিয়েও জাঙ্কুককে সরাতে পারছে না। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেই সরে গেল। তারপর বলে উঠল, তাড়াতাড়ি কাপড় পাল্টে বাইরে আয়, নাহলে আমি নিজেই পাল্টে দেবো। এইটুকু বলেই জাঙ্কুক আর দাঁড়ালো না, ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। ভেতরে একা পড়ে রইল তে। দেয়ালে ভর দিয়ে সে ধীরে ধীরে বসে পড়ল। শরীর কাঁপছিল, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। হাত দুটো দিয়ে মুখ থেকে নিঃশব্দে কাঁদতে কাঁদতে সে কাপড় পাল্টাতে লাগলো। কিছু সময় পর ওয়াশরুম থেকে বেরোতেই তে যেন আচমকা একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। সামনে তাকিয়ে তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। জেনি খাটে বসে আছে জাঙ্কুকের ঠিক পাশে। এক মুহূর্তের জন্য তের মাথা ঘুরে গেল। আসলে জেনি আর তে একসময় একই ভার্সিটিতে পড়াশোনা করেছে। জেনি অবাক হয়ে বলে উঠল, তুই এখানে? তে মুখ খুলতে যাচ্ছিল, হয়তো কিছু বলবে, নিজেকে ব্যাখ্যা করবে, কিন্তু তার আগে জাঙ্কুক হেসে কথাটা কেটে দিল। কাজের লোক, এত মাথা ঘামিও না। কথাটা এমনভাবে ছুঁড়ে দিল যেন তে কোনো মানুষই না, একটা পরিচয়হীন অস্তিত্ব। তারপর তে এদিকে তাকিয়ে আদেশে সুরে বলল, যা আমাদের জন্য খাবার নিয়ে আয়। সময়টা থমকে গেল। তে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল কানে কি ঠিক শুনলো? কাজের লোক, এই পরিচয়টাই শেষমেশ তার জন্য ঠিক করা হলো। সে বুঝতে পারছিল না রাগ করবে, কাঁদবে, না চিৎকার করবে, নাকি আগের মতো সব গেলে নিবে। এক মুহূর্তের জন্য তার মনে হলো আর শুধু অপমান করা হলো না, আজ তাকে মানুষের তালিকা থেকে নামিয়ে দেওয়া হলো। কিছু কথা থাকে যেগুলো শোনার পর মানুষ আর আগের মতো থাকে না। তে আর এক মুহূর্ত দাঁড়ালো না, কোনো কথা বললো না, কোনো প্রতিবাদ করলো না, শুধু নিঃশব্দে ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দটুকু যেন কানে এলো না কারো। কিন্তু তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রুমের ভেতরটা ভারী হয়ে উঠল। দরজাটা বন্ধ হতেই জেনি জাঙ্কুকের দিকে তাকালো। সত্যি করে বলো তো, তে এখানে কেন? ওর ভাবা তো অনেক বড়। জাঙ্কুক খাটের হেডবোর্ডে হেলান দিয়ে বসে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, ওকে আমি বিয়ে করেছি, কিন্তু শুধু নামে, ওকে শাস্তি দেওয়ার জন্য। এই কথাটা শুনি জেনির মাথার ভেতর যেন আকাশ ভেঙে পড়লো। জেনি কিছু একটা ভেবে বলে উঠল, আমি যদি কিছুদিন তোমার বাসায় থাকি কোনো সমস্যা আছে? জাঙ্কুক কোনো দ্বিধা ছাড়াই বলল, থাকতে পারো, কোনো সমস্যা নেই। রাতের খাওয়া দাওয়া শেষে তিনি নিঃশব্দে থালা বাসন গুছিয়ে রাখে। কোনো ক্লান্তি বা কোনো অভিযোগ নেই তার মধ্যে। নিজের মতো কাজ সেরে সে রুমে ফিরে আসে। রুমে ঢুকিয়ে দেখতে পারে জাঙ্কুক এখনও ল্যাপটপ খুলে বসে আছে। তিনি কিছু বলে না, নিজের মতো ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে চুল আঁচড়াতে থাকে। নিজেকে আয়নায় দেখে তার নিজের অচেনা লাগছে। জাঙ্কুক তখন আর চোখে তাকাতে এর দিকে। তীর হাতে চোখ পড়তেই তার ভুরুজোড়া কুঁচকে যায়। কাটা দাগ, কলেজের সময় তো এসব ছিল না। ঠোঁটের কোনো তাচ্ছিল্যর ছায়া এনে জাঙ্কুক ঠান্ডা গলায় বলে ওঠে,
প্রেমিকের জন্য হাত কেটেছিলি নাকি? তের হাত থেমে যায়, চিনিটা মাঝপথে আটকে আছে। তারপর ধীরে ধীরে সে আয়নার দিক থেকে চোখ সরিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। নরম স্বরে বলে ওঠে, না, বিনা অপরাধে, কাউকে কষ্ট দেওয়ার অপরাধে নিজেকে শাস্তি দিয়েছিলাম। রুমের ভেতর হঠাৎ যেন বাতাস ভারী হয়ে যায়। জাঙ্কুক কিছু বলে না, ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলেও মনটা আর সেখানে থাকে না। আর সে আবার নিজের কাজে ব্যস্ত হয়। চারদিকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে, নরম করুণ সেই ডাক যেন অন্ধকার ভেদ করে তের কানে এসে লাগে। তে ধীরে ধীরে উঠে বসলো। ফ্লোরে শুয়ে থাকার কারণে সারা শরীরটা কেমন অবশ হয়ে আছে। একটু নড়তেই ব্যথারা যেন চেপে ধরলো তাকে। তবু সে মুখে কোনো শব্দ করলো না। কাল রাতে সে সোফায় শুতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুকের সেই পুরনো কথা, ফ্লোরে শুবি, তে আর কিছু বলে না, চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ে। সকাল তখন 8টা। রান্নাঘরে তে কেবল চা বসিয়েছে। ঠিক তখনই সেখানে জেনি আসে। আর এসে বলে ওঠে, কিরে, জাঙ্কুককে কিভাবে ফাঁসালি? তে কোনো উত্তর দিল না, চুপচাপ রইল। কিন্তু জেনি থেমে থাকে না। সে আবারও বলে ওঠে, কিরে, জাঙ্কুককে কিভাবে ফাঁসালি? তের হাতটা এক মুহূর্তের জন্য থেমে যায়। চামচটা কড়াইয়ের কিনারে ঠুকে হালকা শব্দ করে। সে বুঝে যায় চুপ থাকলে এবার আর রেহাই নেই। তারপর সে শান্ত স্বরে বলে উঠল, আমি কিচ্ছু করিনি, জাঙ্কুক নিজেই আমাকে বিয়ে করেছে। আর ইনফ্যাক্ট আমি জানতামই না জাঙ্কুক এত বড় বিজনেসম্যান। জেনি ঠোঁট বাঁকিয়ে তের দিকে তাকিয়ে বলল, তোর বাবা তো সব জানতো, তাই তো গলায় ছড়িয়ে দিয়েছে। বড়লোক জামাই সেই হিসাবেই সেদিন এত অপমান করেছিলি, তাহলে আবার বিয়ে কেন করলি? টাকা দেখে? মুখ সামলে কথা বল, নয়তো ভালো হবে না কিন্তু। বাহ, মুখে দেখে ভালোই ক্ষয় ফুটেছে। আমার সাথে বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে সেটা তোর জন্যই খারাপ হবে। এরই মধ্যে সিঁড়ি বেয়ে জাঙ্কুক নিচে আসলো। আর জাঙ্কুককে দেখা মাত্রই জেনি নাটক জুড়ে দিল। সে ধপ করে নিচে বসে পড়লো আর কান্না জুড়ে দিল। জেনির কান্না শুনে জাঙ্কুক সাথে সাথে রান্নাঘরে ছুটে এলো। দেখলো তে দাঁড়িয়ে আছে আর জেনি মেঝেতে বসে কান্না করছে। জাঙ্কুক সাথে সাথে বলে ওঠে, এখানে কি হয়েছে? আর জেনি, তুমি নিচে বসে আছো কেন? কাঁদছো কেন? জাঙ্কুক, ও আমাকে নিচে ফেলে দিয়েছে ধাক্কা দিয়ে। আমি তো শুধু দেখতে এসেছিলাম ও কি করছে, কিন্তু ও আমার সাথে এত রুডলি আচরণ করবে আমি ভাবতেও পারিনি। জাঙ্কুক জেনিকে ধরে দাঁড় করালো। তারপর তের দিকে তাকিয়ে বলল, জেনি আমার ফ্রেন্ড, আরও এই বাড়িতেই থাকবে। তোর কারণে ও যদি কষ্ট পায় তাহলে কিন্তু তোর খবর আছে। কথাটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। জেনি বাঁক হাসলো তের দিকে তাকিয়ে। তারপর সে আস্তে আস্তে তার রুমে চলে গেল। তে শুধু বোকার ন্যায় দাঁড়িয়ে রইল আর চোখ দিয়ে পানি পড়তে থাকলো। এই বাড়িতে আজ সত্য মিথ্যার কোনো দাম নেই। এখানে শুধু বিশ্বাসের নামে অন্যটাই জিতে যায়। জাঙ্কুক অফিসে এসে চেয়ারে বসলো, কিন্তু মনটা তার কাজের মধ্যে একদমই বসছে না। তার মাথা শুধু তের চিন্তা। সে চাইলেও তার মাথা থেকে তেকে মুছতে পারছে না। সে নিজেই বিরক্ত। সে তো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে, তাহলে কেন সে তের জন্য এত চিন্তা করছে? জাঙ্কুক তার পুরনো স্মৃতিতে ফিরে গেল, যখন তে আর জাঙ্কুক দুজনেই কলেজ শিক্ষার্থী ছিল। দুজনের মধ্যে অনেক ভালো বন্ডিং ছিল। একসময় জাঙ্কুক তের প্রেমে পড়ে, তেও জাঙ্কুকের প্রেমে পড়ে। কিন্তু যেদিন জাঙ্কুক তেকে প্রপোজ করে, সেই দিন তে মুখের উপর জাঙ্কুকের গালে থাপ্পড় দিয়ে জাঙ্কুককে ছোট করে অনেক কথা বলে অপমান করে তে। সে সময় জাঙ্কুকের তেমন কিছু ছিল না, শুধুমাত্র সে শিক্ষার্থী ছিল। এই ঘটনার পর তের সাথে জাঙ্কুকের আর কোনো দেখা সাক্ষাৎ হয় না। আর অন্যদিকে তে জাঙ্কুককে রিজেক্ট করার পর তে নিজেই কেঁদেছিল। আসলে তের বাবা ছিল অনেক দাম্ভিক মানুষ। সে তে আর জাঙ্কুকের ব্যাপারটা আগে আঁচ করেছিল, তাই তেকে সতর্ক করে দিয়েছিল যেন সে একে বারের জন্য জাঙ্কুকের লাইফ থেকে সরে আসে। তের কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে জানে জাঙ্কুককে সে শুধু রিজেক্ট করলে জাঙ্কুক তার পিছু ছাড়বে না। তাই সে জাঙ্কুককে সকলের সামনে অপমান করেছিল যেন জাঙ্কুক কখনোই তার সামনে আর না আসে। কিন্তু কেউ কি জানে তার ভাগ্যে কি লেখা আছে? এই যে এখন তে জাঙ্কুকের বউ। আজ এত বছর পর জাঙ্কুক সাকসেসফুল হয়ে তেকে বিয়ে করেছে। আর তের বাবাই নিজ হাতে জাঙ্কুকের কাছে তেকে তুলে দিয়েছে। জাঙ্কুক তো শুধু সেই অপমানের জন্য তেকে বিয়ে করেছে। আসলে কি এই বিয়ে শুধু প্রতিশোধের জন্য, নাকি জাঙ্কুকের হৃদয়ে এখনও তের জন্য ভালোবাসা রয়েছে? এগুলো হচ্ছে তে আর জাঙ্কুকের অতীত। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। রাতে তে কাজ করে যখন ধীরে ধীরে রুমে ঢুকলো। রুমের ভেতর আলো জ্বলছে। জাঙ্কুক খাটের এক পাশে বসে আছে, মাথা নিচু করে ফোনের স্ক্রিনে আঙুল চালাচ্ছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন এই রুমে আরেকটা মানুষের অস্তিত্ব তার কাছে গুরুত্বহীন। তে কিছু বলল না,
নীরবে পাশের দিক থেকে একটা বালিশ তুলে নিয়ে নিচে শুতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক বলে উঠল, আজকে থেকে নিচে শুতে হবে না, খাটে শুয়ে থাক। তে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, অনেক দয়া করেছেন, আর দয়া চাই না। এই বলে সে আবার নিচে শুতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক গলা উঁচিয়ে ধমক দিল, এখানেই বস, তোর সাথে আমার কথা আছে। তে শরীরটা কেঁপে উঠল অজান্তেই। কয়েক সেকেন্ড সে দাঁড়িয়ে রইল, যেন পা দুটো মেঝেতে আটকে আছে। তারপর ভয়ে অনিচ্ছায় কাঁপা কাঁপা পায়ে ফিরে এসে জাঙ্কুকের সামনে বসে পড়ল। কালকে আমার এক বিজনেস পার্টনারের মেয়ের বার্থডে, ওখানে যেতে হবে। আমি একটা শাড়ি এনেছি, আলমারিতে রাখা আছে, কালকে বিকেল 5:30 রেডি হয়ে থাকিস। তে মাথা নিচু করে বসে রইল, মিনমিনিয়ে বলে উঠল, আমাকে নেওয়ার কী দরকার, জেনিকে নিয়ে গেলেই তো হয়। এই কথাটুকুই যথেষ্ট ছিল। জাঙ্কুকের রাগ মুহূর্তে সপ্তমে চড়ে গেল। এক নিমেষে সে ঝুঁকে তীর 2 বাহু শক্ত করে ধরে ফেলল। আমি কি করব আর না করব ওটা তোর থেকে শুনতে হবে এখন। তীর শরীর কেঁপে উঠল। সে খুব ধীরে মাথা তুলল। আপনি আমাকে ভালোবাসেন সেটা আমি জানতাম, কিন্তু এখন জানেন কি মনে হয়, ওটা ভালোবাসা ছিল না, কলেজ লাইফের আবেগ ছিল। ভাগ্যিস ওই ঘটনাটা তখনই ঘটেছিল, নইলে আপনার সাথে প্রেম করার পর যদি আমাকে এভাবে অবিশ্বাস করতেন তাহলে কষ্টটা আরও 1000 গুণ বেশি হতো। যাকগে, আমার কথাই বা কেন শুনবেন? আপনার মাথা আছে, বুদ্ধি আছে, আপনার ইচ্ছেতেই করবেন। আমি রেডি হয়ে থাকবো। আমি তো কাঠের পুতুল, যেভাবে নাচাবেন সেভাবেই নাচবো। আর কথা বাড়ালো নাতে চুপচাপ জাঙ্কুকের পাশে শুয়ে পড়ল। জাঙ্কুক আর বসে রইল না, হঠাৎ করে উঠে পড়ল। রুমের ভিতরে দম বন্ধ করা নীরবতা সহ্য হচ্ছিল না তার। ধীর পায়ে হেঁটে বেলকনিতে চলে গেল। বাইরে রাতের বাতাস ঠান্ডা, কিন্তু ভিতরের অস্থিরতা আরও গরম হয়ে উঠছিল। রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো সে। পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরালো। তীর বলা কথাগুলো তার মাথা অযাচিতভাবে প্রতিধ্বনিত হতে লাগলো। সে ভুরু কুঁচকে ফেলল। সত্যি কি সে ভুল করছে? এই প্রশ্নটা আজ প্রথমবার নয়, কিন্তু আজ অন্যরকম লাগলো। এতদিন সে নিজেকে বুঝিয়েছে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা দরকার, দুর্বল হলে চলবে না। কিন্তু তেজ চোখে সে চাহনি, নিস্তেজ দৃষ্টি যেন তার সমস্ত যুক্তির দেয়াল ফাটল ধরিয়ে দিয়েছে। রাত তখন 2টা। বেলকনির বাইরে অন্ধকার আরো গাঢ় হয়ে উঠছে। জাঙ্কুক ধীরে ধীরে রুমের ভিতরে ফিরে এলো। জাঙ্কুকের বুকের ভেতরে অজানা এক খচখচানি শুরু হয়েছে। হঠাৎ কে মনে করে তের কাছে এগিয়ে গেল, ধীরে ধীরে হাত রাখলো তের কপালে। মুহূর্তেই হাতটা অস্বাভাবিক গরম হয়ে উঠল, জ্বরের তাপে যেন জ্বলছে। আরো ভালো করে তাকাতে সে দেখলো তের হাতে পোড়া দাগে ফোস্কার চিহ্ন, আর এক আঙুলে কাঁটা। খুব বড় কিছু নয়, কিন্তু অবহেলা করার মতনও না। জাঙ্কুকের বুকের ভেতর কেমন একটা মোচড় দিল। কিছু না পরে সে পাশে ডয়ার খুললো, ভেতর থেকে মলম বের করলো, তারপর তের পাশে বসে পড়লো। হাতটা আলতো করে তুলে নিয়ে খুব সাবধানে যেন ব্যথা না লাগে পুরো জায়গাগুলোতে মলম লাগিয়ে দিতে লাগলো। তে নড়ে উঠলো সামান্য, কপাল কুঁচকে গেল, কিন্তু জাগলো না। জ্বরের ঘরে শুধু একটা ক্ষীণ শব্দ বেরোলো, অস্পষ্ট। জাঙ্কুক এক মুহূর্ত থেমে তাকিয়ে রইল তের দিকে। এই স্পর্শে কোনো দাপট ছিল না, শুধু দেরিতে আসা যত্ন, এমন উপলব্ধি যা তাকে ভেতর থেকে নাড়া দিল। হঠাৎ করে তের শরীরটা প্রচণ্ড কাঁপতে শুরু করলো। জাঙ্কুক এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত ওয়াশরুমে গিয়ে মগে ঠান্ডা পানি ভরে আনলো। ডয়ারের উপর রাখা রুমালটা পানিতে ভিজিয়ে নরম করে চেপে আবার তের পাশে এসে বসলো। খুব সাবধানে রুমালটা তার কপালে দিল। এতেও যখন তের শরীরের জ্বর কম ছিল না, তখন জাঙ্কুক তের হাত পা সুন্দর মতো মুছিয়ে দিল। তারপর ট্যাবলেট নিয়ে নরম সুরে ডাকলো, এই তে ওঠো, তোমার মেডিসিন খেতে হবে, না হলে জ্বর কমবে না। তে উঠলো না, বরং হঠাৎ করে সে জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে ফেললো। আঙুলগুলো কাঁপছে, কিন্তু আঁকড়ে ধরা শক্ত, যেন এই হাত ছেড়ে দিলে সে আবার অন্ধকারে তলিয়ে যাবে। রাত তখন 3টার কাছাকাছি। বাইরে সবকিছু নিস্তব্ধ। জাঙ্কুক এখনো খাটের পাশে বসে আছে, তার এক হাতের ভেতর তের হাত। তে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমটা যেন শান্তি নয়, তে যেন বিড়বিড় করে কি বলছে। জাঙ্কুক একটু ঝুঁকে পড়লো, তের মুখের খুব কাছে কান নিল। জাঙ্কুক, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, তুমি খুব পচা, আমি কত কেঁদেছি তোমার জন্য। তের চোখ বন্ধ, কিন্তু চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জ্বরের ঘোরে তে নিজেকে আটকে রাখতে পারছে না। তে আবার বলে উঠল, যার জন্য বাবা আমাকে মেরেছে। কিন্তু তুমি কি করলে? তুমি আমাকে কষ্ট দিলে। তের কথাগুলো শুনে জাঙ্কুক একটা ঢোক গিলল। সে যেন পাথরের মতো বসে রইল। সে প্রথম তে না বলা কথাগুলো শুনল, কোনো তর্ক ছাড়া, কোনো পাল্টা যুক্তির সুযোগ ছাড়া। জ্বরের ঘরে বলা এই কথাগুলো ছিল একেবারে খাঁটি সত্য। তার বুকের ভেতর কোথাও একটা মোচড় দিয়ে উঠল।
সে হাতটা ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরে রইল তের হাত। পরের দিন সকালবেলা যখন তের ঘুম ভাঙে, তখন সে নিজেকে আবিষ্কার করে জাঙ্কুকের বুকে। এমন অবস্থায় তাদের দুজনকে দেখে মুহূর্তে সে লজ্জায় লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি সরে আসতে চাইলো, কিন্তু জাঙ্কুক আবার তাকে আঁকড়ে ধরলো। তে মিনমিনিয়ে বলে উঠল, আমি এখানে কেন? সে কোনো মতে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর ওয়াশরুমে চলে গেল। আর মনে পড়লো কাল রাতে জ্বরের কথা, কিন্তু জ্বরের ঘরে সে কি বলেছে জাঙ্কুককে, এগুলো তার কিছুই মনে নেই। তে যখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, তখন সে দেখতে পেল জাঙ্কুক খাটে বসে আছে। দেখে দেখা মাত্র জাঙ্কুক বলে উঠল, খাবার খেয়ে ঔষধ খেয়ে নাও, নাহলে শরীর খারাপ করবে। জাঙ্কুকের এমন ব্যবহারে তে কিছুটা হতবাক হয়ে যায়। এই লোক আমার চিন্তাও করছে, সে মনে মনে ভাবলো। সে কোনো কিছু না বলে কিচেনে চলে যায়। বিকাল তখন 5টা, অনেক আগে রেডি হয়ে সোফায় বসে আছে। একটা কালো শাড়ি, হালকা মেকআপ, গলায় ছোট্ট মুক্তোর মালা, চুলটা পাশ দিয়ে গুছিয়ে নেওয়া, সাদা মাটা কিন্তু অসম্ভব মার্জিত। ওর নিজের পার্টিতে যাওয়ার ইচ্ছে নেই, তবে জাঙ্কুক যেহেতু বলেছিল রেডি হয়ে থাকতে, তাই সে আর কথা বাড়ায় না, চুপচাপ রেডি হয়ে বসে আছে। তের ভাবনার মাঝে দরজাটা খুলে গেল। জাঙ্কুক ভিতরে ঢুকলো। জাঙ্কুক ভিতরে ঢুকি তেকে কালো শাড়িতে দেখে তার চোখ আটকে গেল। তে যখন জাঙ্কুকের চোখের দিকে তাকালো, সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, সাথে সাথে চোখ নামিয়ে নিল, কারণ এই চোখের চাহনির মধ্যে অন্য কিছু ছিল। তে সাথে সাথে দাঁড়িয়ে পড়লো, তার মাথা নিচু। এদিকে জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে গেল তের কাছে। তেকে পা থেকে মাথা পর্যন্ত ভালো মতো পরখ করলো। পরক্ষণই তের কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। জাঙ্কুকের এমন আচরণে তের সারা শরীর কেঁপে উঠল। তে জাঙ্কুককে সরিয়ে দেবে, তার আগে জাঙ্কুক তের থুতনি ধরে তের অধর জোড়া নিজের অধরে মিলিয়ে নিল। তে যেন সেখানে স্তব্ধ হয়ে গেল। জাঙ্কুককে সরিয়ে দেওয়ার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তবে আজকে জাঙ্কুকের স্পর্শ রুক্ষ ছিল না। জাঙ্কুক তের অধর ছেড়ে যখন গলায় মুখ ডোবালো, তখনই তে তার শাড়ির আঁচল খামচে ধরলো। আর কোনো কিছু না ভেবে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। মুহূর্তে জাঙ্কুক থেমে গেল। জাঙ্কুক এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। মনে মনে নিজেকেই বলতে থাকলো, কি করছিস জাঙ্কুক? এটাই সেই মেয়ে যাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিস। এসব কি করছিস তুই এখন? এদিকে তে তখনও চুপচাপ, সে শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক তার সাথে সব কি করছে সে নিজেও ভেবে পাচ্ছে না। আর সে কেন প্রথমে জাঙ্কুককে দূরে ঠেলে দিতে পারলো না? তার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন। জাঙ্কুক কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, চল। তে নীরবে জাঙ্কুকের পিছু নিল। গাড়ি স্টার্ট হতেই ভেতরের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে গেল। ইঞ্জিনের গুঞ্জন আর শহরের সন্ধ্যার হালকা হর্নের শব্দ, বাকিটা নীরবতা। তে জানলার ওপাশে তাকিয়ে আছে। সূর্য ঢলে পড়েছে, আলোটা কমলা থেকে ধূসর হয়ে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই গন্তব্যস্থানে চলে আসলো। জাঙ্কুক স্টিয়ারিংয়ে হাতে রেখেই বলল, পার্টিতে গিয়ে আমার থেকে বেশি দূরে যাবি না, তোকে খোঁজার মতো সময় নেই। তে কোনো তর্ক করলো না, শুধু নিঃশব্দে মাথা নাড়লো, যেন অনেক আগে শিখে গেছে কোথায় কিভাবে নীরব থাকা লাগে। দুজনেই গাড়ি থেকে নামলো জাঙ্কুক সামনে, আর তে তার 2 পা পেছনে। ঠিক তখনই জাঙ্কুকের সামনে একদল পরিচিত মানুষ ভিড় করলো। বিজনেসের কথাবার্তা, হাসাহাসি আর করমর্দন। জাঙ্কুক সেই দুনিয়ায় মিশে গেল, যেখানে তের কোনো জায়গা নেই। তে একাই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। একসময় ধীরে ধীরে এত মানুষের ভিড় থেকে সে এক সাইডে চলে আসে, শান্ত বাগানের দিকটায়। এর মধ্যে পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, হাই বিউটিফুল লেডি। তে চমকে পেছনে তাকায়। একটা লম্বা ফর্সা চওড়া কাদের ছেলে, পরনে স্যুট পরা, ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি। তে ফুরুকুসকে বলে উঠল, আপনি কে? ছেলেটা একটু ঝুঁকে ইন্ট্রোডাকশনের স্টাইলে হালকা হাসি মুখে নিয়ে বলে উঠল, হাই আমি কাই। তে ভুরু জোড়া কুসকে বলে উঠল, তো আমি কি করব? আপনি কাই হন আর যাই হন, তাতে আমার কি? ভারী কঠিন মেয়ে তো তুমি। আমার মতো ছেলে দেখলে যে কোনো মেয়ে ফিদা হয়ে যায়, লাইন ধরে দাঁড়িয়ে থাকে কথা বলার জন্য, আর তুমি আমাকে এভাবে ইনসাল্ট করলে। তে বিরক্তি স্বরে বলে উঠল, আপনি দেখতে পাচ্ছেন না আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট নই, তবু আপনি কেন কথা বলতে চাইছেন? তে একটু তের কাছে এগিয়ে এলো, তারপর বলে উঠল, আমার ওই জিনিসটা করতে বেশি ভালো লাগে, যে জিনিসটা অনেক চ্যালেঞ্জিং। তে মুখে বিরক্তি মাখা হাসি টেনে বলে উঠল, পাগল জানি কোথাকার। কাই কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে জাঙ্কুকের কণ্ঠ ভেসে এলো, তুই এখানে কি করছিস? জাঙ্কুকের কথায় যেন দুজনেই থমকে গেল। তে আর কাই দুজনে একসঙ্গে পেছনে ঘুরে তাকালো। জাঙ্কুক এগিয়ে আসছে, তার চোখ মুখ শক্ত। কাই দৌড়ে গিয়ে এক ঝটকা জড়িয়ে ধরলো জাঙ্কুককে। তে বেশ অবাক হয়ে গেল, তারা কি এই কাপড়কে চেনে? কাই উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, আরে ব্রো, কেমন আছিস?
তোকে কতবার ফোন করলাম, ধরলি না, ভাবলাম হারিয়ে গেলি, তাই খোঁজ নিয়ে চলে এলাম। জাঙ্কুক বিস্মিত, তারপর হালকা নরম হলো। তুই, তোর না জার্মানি থাকার কথা ছিল? এই তো 2 দিন আগে ফিরেছি বুড়ো। তো শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। জাঙ্কুক চুপচাপ তেয়ের দিকে একটু সরল দৃষ্টি দিল, তারপর সোজা কায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আমার ওয়াইফ। কায়ের সাথে সাথে তেয়ের দিকে তাকালো, তৎক্ষণাৎ হেসে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আচ্ছা আচ্ছা। জাঙ্কুক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, তুই কিভাবে জানলি আমি এখানে আছি? কায়ে ছাজিয়ে বলে উঠল, আরে বুড়ো, এটা আমার কোনো জিনিস হলো আমার কাছে? তোমার বাড়ির দারোয়ানের কাছ থেকে জেনেছি। আচ্ছা চলো এখন বাসা যাই, এখানে আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তোরা গিয়ে বস, আমি একটু আসছি। গাড়ির ভেতর অস্বস্তিকর নীরবতা ভেসে বেড়াচ্ছিল। কাই পেছনের সিটে কর্নের জানলায় তুলে আরাম করে বসেছে, আর তে সামনে গম্ভীর মুখ নিয়ে জানলার বাইরে তাকিয়ে। হঠাৎ কাই আহত সরে বলে উঠল, ভাবি, একটু আগে আপনাকে দেখে ক্রাশ খেয়ে ফেলেছিলাম, আর এখন দেখছি আপনি আমার ভাবি। এটা কোনো কথা হলো? এটা আমার সাথে ভারী অন্যায় হয়েছে। তে শুকনো গলায় বলে উঠল, তাহলে ধরে নিচ্ছি আপনার ক্রাশের টেস্ট খুব বাজে। কাই হো হো করে হেসে ফেলল। আহা, সোজা হার্টে এসে লাগলো। আচ্ছা, আপনার কি কোনো ফ্রেন্ড আছে, মানে যার উপর ক্রাশ খাওয়া যায়? আছে, দেখতে কাল নাগিনীর মতো। বিয়ে করবেন? নাগিনীও চলবে ভাবি, আমার বিন বাজাতে ভীষণ ভালো লাগে। আপনার ওই বান্ধবীর নাম্বারটা দিন তাহলে। তুই বিরক্তি গলায় বলে উঠল, আমাদের বাসায় গেলে দেখতে পাবেন। বাড়িতে ফিরে জাঙ্কুক নিজের রুমের দিকে চলে গেল। কায়ে গা হাত পা ছেড়ে বলে উঠল, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর সেই বিখ্যাত কাল নাগিনীকে তাকে দেখবো। তে ভুরু তুলে তাকালো, এত কৌতূহল, লিজেন্ডারি নাম, না দেখলে তো পাপ হবে। তে হেসে রুমের দিকে চলে গেল। আর কাই শার্টসের উপরে গেস্ট রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নামতেই লিভিং রুমের সোফায় বসা এক মেয়েকে দেখতে পেল। চুলগুলো কালো, কাঁধ পর্যন্ত। কাই বিনা অনুমতিতে গিয়ে তার পাশে বসলো। চোখে বিন্দু মাত্র লজ্জা নেই, বরং যেন মজা পেয়েছে। হালকা হাসি দিয়ে বলল, আচ্ছা আপনি কি ভাবির ফ্রেন্ড? মেয়েটা মুখ ঘুরিয়ে তাকালো, চোখে তাচ্ছিল্যের ঝিলিক। আমি তের ফ্রেন্ড না, আমি জাঙ্কুকের ক্লোজ ফ্রেন্ড। গায়ে ফুরো জোড়া উঁচু করলো, মনে মনে ফুসলো, ও তাই, এই জন্যই ভাবে কাল নাগিনী বলেছে। একটা জিনিস বুঝি না, মেয়েরা কেন বিবাহিত ছেলেদের পিছনে পড়ে থাকে, আমাদের মতো সিঙ্গেলদের দিকে একবারও তাকায় না। শান্তিপূর্ণ প্রেম করতে চান তো আমাদের মতো ছেলেরাই বেস্ট। জেনি বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, বাজে বাজে কথা বলবেন না আপনি, জাঙ্কুক থেকে এমনি বিয়ে করেছে। গায়ে বিরক্তি নিয়ে বলে উঠল, একটা কথা বলি, লজ্জা, শরম, আত্মসম্মান সব কিছুর কি মাথা খেয়ে ফেলেছেন? একজন বিবাহিত ছেলের পেছনে পড়ে আছেন, নাকি খাওয়া মাল আপনার পছন্দ? জেনির মুখ এক ঝটকায় শক্ত হয়ে গেল। আপনি যা বোঝেন না তা নিয়ে কথা বলেন কেন? জাঙ্কুক থেকে এখন স্পর্শ করেনি। কাই ধীরে ধীরে সামনে ঝুঁকে কৌতূহলী মুখে বলল, ও তাই নাকি? আপনি কিভাবে জানলেন? এমনি জানি। জেনি মুখ ঘুরিয়ে বলল। কাই মাথা ঝাঁকিয়ে এমনভাবে শ্বাস টানা যেন নাটক শুনছে। ও এমনি? আমি তো ভাবলাম আপনি হয়তো ওদের খাটের নিচে লুকিয়ে থাকেন, না হলে এত ডিটেলস তথ্য কোথা থেকে আসে? জেনি ঠোঁট পাকিয়ে বলে উঠল, আপনি আমাকে এত কথা কেন বলছেন? কে আপনি? ওমা, যাকে বিয়ে করতে চাইছেন মনে মনে তার ফুফাতো ভাইকে চেনেন না? বাহ, রোড ম্যাপ তো একদম ভুল দিয়ে বিয়ের গন্তব্যে যাচ্ছেন। আমি কে জানবেনই বা কি করে? আপনি তো শুধু জানেন অন্য মানুষের সংসার ভাঙতে হয় কিভাবে, সেটা। অন্য কিছু জানার সময় আছে আপনার? আপনি আসলে একটা কাল নাগিনী। কালো বিষও আছে, ফুসও আছে, আর মানুষের সংসার ভাঙার ট্যালেন্ট তো জন্মগত। জেনি এক ঝটকায় উঠে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য লোক, আমাকে একদম উল্টোপাল্টা কথা বললে মেরে বাড়ি চাপা দেব। কাই হাসলো। মজার ব্যাপার কি জানেন, পৌরাণিক কাহিনীতে নাগিনীরা বেশি কথা বলে না, সরাসরি দংশন করে। এদিকে রুমে যেতে হঠাৎ ধাক্কা খেলো, গিয়ে পড়লো বেডে। রুমের লাইট অফ করা, তাই সে মুখটা দেখতে পারছে না আসলে কে। পরক্ষণে জাঙ্কুকের পারফিউমের ঘ্রাণ নাকে আসতে বুঝতে পারলো এটা জাঙ্কুক ছাড়া আর কেউ নয়। জাঙ্কুক তের কাছে এসে গলা চেপে জিজ্ঞাসা করলো, তোর খুব ভালো লাগে ছেলেদের সাথে রং ঢং করতে, তাই না? তে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কি বলছেন? আমি কি নিজে নিজে কথা বলতে গিয়েছিলাম? চুপ, আর একটা কথাও বলবি না। তোর কাছ থেকে কোনো কৈফিয়ত শুনতে চাই না। তুই কেমন মেয়ে আমার খুব ভালো মতো জানা আছে, আর আজ তোর এমন অবস্থা করবো যেন নেক্সট টাইম এই ভুল আর না করিস। বলে সে তের উপর ছাপিয়ে পড়লো। পেছাতে পারল না জাঙ্কুককে থামাতে। ক্ষণিক সময়ের মধ্যেই তের পুরো শরীরে ব্যথা জর্জরিত হয়ে উঠল। তের পুরো শরীরে দাঁতের চিহ্ন বসিয়ে জাঙ্কুক মুহূর্তে উঠে গেল। পরক্ষণে রুম থেকে বেরিয়ে গেল দাপাদাপ পা ফেলে। এদিকে তে কান্নায় ভেঙে পড়ল।
নিজের শাড়ি ঠিক করে কোনো মতে বসে পড়লো। সে চলে গেল ব্যালকনিতে। আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। ফিসফিসিয়ে বলে উঠল, মা, তুমি আমাকে এভাবে একা ছেড়ে চলে গেলে কেন? দেখো, আমাকে কেউ ভালোবাসে না। তুমি যাওয়ার পর থেকে শুধু সবাই কষ্টই দিয়েছে আমাকে। তুই কান্না এবার ভেঙে পড়লো। আমিও চলে যাব মা তোমার কাছে, কিন্তু কোথায় যাব? শব্দটা বলতে গিয়ে বুকে ধাক্কা খেলো। দীর্ঘ নিঃশ্বাসের পর আরো নিচু কণ্ঠে বলল, আমি কবে আত্মহত্যা করে চলে যেতাম তোমার কাছে জানো, কিন্তু এটা তো মহাপাপ। কথা বলতেই চোখের বাঁধ ভেঙে গেল। বুক চেপে ধরে কান্না ভেঙে পড়লো আরো। সে বারান্দার দেয়ালে ঘেঁষে বসে পড়ল। অসহায়ের মতো কাঁদতে থাকলো নীরবে। অন্যদিকে জাঙ্কুক ছাদে আলো অন্ধকারে দাঁড়িয়ে আছে। চারপাশে ঠান্ডা বাতাস বইছে, তবে তার ভিতরে যেন জ্বলছে অগ্নিশিখা। রেলিংটা দু হাতে শক্ত করে ধরে আছে, এতটাই শক্ত যে আঙুলের গাঢ় সাদা হয়ে গেছে, আর কপালের শিরা উপশিরা স্পষ্ট দেখা যাচ্ছে। তাতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল সে, ওই মেয়ে যার সাথে খুশি কথা বলুক, এতে আমার সমস্যা হবার কথা না, কিন্তু এত রাগ উঠছে কেন? কেন কায়ের সাথে কথা বললে আমার বুকের ভেতর আগুন জ্বলে? মাথাটা এক ঝটকায় তুলে আকাশের দিকে তাকালোতে রাগটা ভীষণ নিস্তব্ধ, যেন তার রাগ, তার অস্থিরতা সবটাই চেপে শুনছে। আমি তো ওই মেয়েকে পছন্দ করি না, 7 বছর আগে শেষ হয়ে গেছে। তাহলে হঠাৎ আমার এমন কেন মনে হচ্ছে? ওকে কার সাথে দেখলে আমার বুকটা মোচড় দিয়ে ওঠে। এটা কি রাগ নাকি? কথাটা শেষ করতে পারো না, কারণ সেই সত্যিটা মুখে আসার আগে সে আবার দাঁতের দাঁত চেপে বলে উঠল, না, এটা সম্ভব নয়। ওই মেয়ের জন্য আমার কোনো অনুভূতি নেই। 7 বছর আগে যা ছিল তা সব মরে গেছে। পরদিন সকালে সূর্য যেন অন্য দিনের চেয়ে একটু বেশি উজ্জ্বল। রোদ্দুরের সরু রশ্মিগুলো জানালার ফাঁক গলে রুমে এসে পড়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সেই আলো উল্টো প্রতিফলিত হয়ে জাঙ্কুকের চোখে পড়ছে। জাঙ্কুক টাইটা ঠিক করে হাত ঘড়িটা পরে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার মুখের ভঙ্গি স্বাভাবিক। পেছন থেকে তের কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে এলো, আমি একটু বাড়িতে যাব। তো যা। তে একটু থেমে গেল, তবে ধীর কণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ যেতে দেওয়ার জন্য। জাঙ্কুক এবার আয়না থেকে চোখ সরিয়ে তে থেকে সরাসরি তাকালো। দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি অফিস থেকে এসে যেন তোকে বাড়িতে দেখি। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না। ফাইল তুলে দরজার দিকে হাঁটলো, সোজা বেরিয়ে গেল রুম থেকে। দরজাটা বন্ধ হওয়ার শব্দ যেন মুহূর্তে পুরো রুম নীরব করে দিল। তে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে চোখের নিচে জমে থাকা জলটুকু মুছে নিল। মুখে স্লান হাসি টেনে বলল, আমাকে আর পাবে না জাঙ্কুক, এবার সত্যিই আর পাবে না। এদিকে জাঙ্কুক অফিস নয়, ক্যাফেতে মিটিং। কাঁচের দরজার ওপার থেকে শহরের গাড়ির শব্দ আর ভেতরের কফির গন্ধ মিশে এক অদ্ভুত নীরবতা তৈরি করেছে। লম্বা মিটিং ছিল, তার ক্লায়েন্ট চলে গেছে, এখন শুধু সে আছে। ল্যাপটপের স্ক্রিন, কাগজ, এগুলো নিয়ে জাঙ্কুকের বেশ কিছু সময় কেটে যায়। সময় তখন 12:30। জাঙ্কুক চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, বাহুর উপর কোট ঝুলিয়ে দরজার দিকে এগোতে লাগলো। দরজার একেবারে সামনে এসে হাত বাড়াতে পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, জাঙ্কুক। জাঙ্কুকের পা থেমে গেল, শরীর যেন জমে গেল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো, দেখতে পেল জেমিনকে। জেমিন আগের চেয়ে বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। আগের মতো সে ছোট চুল নেই, এখন বেশ বড় চুল, ঠোঁটে হাসি। জেমিন দৌড়ে এসে সামনে দাঁড়ালো, যেন আগের দূরত্বটুকু সহ্য করতে পারছে না। মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করলো, জাঙ্কুক কেমন আছো? জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য ভরা হাসি দিল। কেমন দেখতে চেয়েছিলে? শব্দগুলো হালকা শোনালো, আঘাত খুব ভারী। জেমিন চোখ পিটপিট করলো, বুঝতে পারলো কথাটা ঠিক কোথায় গিয়ে বিঁধেছে। জাঙ্কুক আবার বলে উঠলো, এর সাথে মিলে তো আমাকে খুব অপমান করেছিলে, এখনো কি মন ভরেনি? জেমিন ভাঙা গলায় বলে উঠলো, 5 মিনিট সময় দিবে প্লিজ, কিছু কথা বলার ছিল তোমাকে। জাঙ্কুক না বলতে গিয়েও দৃষ্টি সরিয়ে বলে উঠলো, আচ্ছা ঠিক আছে। অতঃপর দুজন বিপরীত দিকে চেয়ারে বসলো। ছোট গোল টেবিলটা যেন তাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ালো। জেমিন বারবার পানির গ্লাসে হাত দিচ্ছে। জাঙ্কুক কড়া মুখ নিয়ে বসে আছে। জেমিন ধীরে ধীরে বলে উঠলো, ওই দিনের জন্য আমি সত্যিই সরি। আসলে কথাগুলো আমি মন থেকে বলিনি। আর একটা কথা ছিল যেটা তুমি জানো না, তুমি অপমানিত হয়েছিলে, এটা তের কোনো দোষ ছিল না। তে সব করতে চায়নি, সব কিছু ছিল বগুমের প্ল্যান। ও আমাদের ক্লাসমেট, আর ও তেকে গোপনে পছন্দ করত, যেটা আমরা তখন কেউ জানতাম না। বগুম নিজে গিয়ে তের বাবার কাছে সবটা বলেছিল, তোমার আর তের ব্যাপারটা। তের বাবা জোর করেছিল তেকে এসব বলতে, যাতে তুমি ওর লাইফ থেকে চলে যাও। আর না হলে তেকে ধমক দেওয়া হয়েছিল, যদি এসব না করে তাহলে ওর বাবা তোমার বড় কোনো ক্ষতি করে ফেলবে। তের কোনো দোষ ছিল না,
ও বাধ্য ছিল। তুমি প্লিজ ওকে ভুল বোঝো না। সব কথা শোনার পর জাঙ্কুক একটা বড় ঠোক গিলল। তার শ্বাস নিতে মনে হয় কষ্ট হচ্ছে। একটা বড় দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উঠল, এত কিছু হয়ে গেল, অথচ আমাকে কেউ কিছু বললো না। এইদিকে তে অস্বাভাবিক গরমে হাসছে। কোথায় যাচ্ছে নিজেও যায় না। বাবার বাড়ি? না, সেখানেও যাবে না সে, কারণ সেখানে সৎমা আছে। সাইয়ের মধ্যেও শান্তি নেই। জাঙ্কুকের বাড়ি? কখনই না। জাঙ্কুক যা করেছে তারপর সেখানে থাকার কোনো মানেই হয় না। এই অপমানের পরে আর ফেরা যায় না। হাঁটতে হাঁটতে চোখ ধোয়াটে হয়ে যাচ্ছে। ঠিক তখনই তীর কানে গাড়ির শব্দ ভেসে আসলো। হঠাৎ ধাক্কা দেওয়ার ঠিক আগ মুহূর্তে ওর সামনে একটা তীব্র ব্রেকের শব্দ শুনতে পেল। তে ভয় স্থির হয়ে দাঁড়িয়ে গেল। গাড়িটা এসে তার হাঁটুর ঠিক সামনে এসে থেমেছে। দরজা খুলে একটা ছেলে বের হলো। রাগে আর বিরক্তি নিয়ে বলে উঠল, এই মেয়ে, তুমি কি পাগল হয়েছো? রাস্তা দিয়ে কিভাবে হাঁটতে হয় জানো না? তে ঠোঁট শুকিয়ে গেছে, কথা মনে হচ্ছে বের হচ্ছে না। তারপর কম্পিত স্বরে বলে উঠল, সরি। কিন্তু ছেলেটা ভেবে নিল ভয়ের কারণে বলছে। ও জানে না এই কাপড়ের পিছনে আছে তার সারাদিনের মানসিক দহন। সে এক মুহূর্তে তের মুখের দিকে তাকিয়ে রইল। গাড়ি থেকে একটা পানির বোতল নিয়ে বাইরে দিল তের দিকে। নিন, এটা খেয়ে নিন আগে। তারপর হাত বাড়িয়ে তেকে গাড়িতে বসালো। তের মাথা হঠাৎ ঝাঁকিয়ে উঠল। না, আমি শুনেছি পানিতে নাকি নেশা মিশিয়ে দেওয়া হয়, তারপর কিডন্যাপ করে নিয়ে যায়। আপনার যদি ওরকম মতলব থাকে। লোকটা থমকে গেল। তারপর একটা দীর্ঘ শ্বাস নিয়ে হাসি যেন একসাথে বের হলো তার মুখ থেকে। যদি এমন মতলব থাকতো তাহলে গাড়িতে বসাতে হতো না, রাস্তা থেকে তুলে নিয়ে যেতে পারতাম। তে মাথা নিচু করে বলে উঠল, আই এম সরি। সবিন একটা মুস্কি হাসলো। সে হাত বাড়িয়ে খুব শান্ত স্বরে বলল, হাই, আমি সবিন। তে একটু সময় নিয়ে বলে উঠল, আমি তে। পরিচয় টানাটানি ভাঙতে সবিন বলে উঠল, এখন তো চেনা জানা, এবার পানি খান। নেশা নেই, শুধু পানি আছে। তে এবার ধীরে ধীরে বোতলটা খুলে এক বোতল পানি এক চুমুকে শেষ করে দিল। সবিন ডান হাত স্টিয়ারিং এ রেখে বলে উঠল, এবার বলুন আপনি কোথায় যাবেন, আমি নামিয়ে দেব। তে নিচু কণ্ঠে বলে উঠল, আমার যাওয়ার জায়গা নেই। সবিন অবাক হয়ে তের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে উঠল, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? বাড়ি ছাড়া কেউ হয় নাকি? বাড়িতে রাগ করে এসেছেন নাকি? তে মাথা নাড়ালো, অর্থাৎ না, আমি আর রাগ। আচ্ছা বলুন তো, মা ছাড়া মেয়েদের কি কারোর সাথে রাগ করতে হয়? গায়ে কিছুটা ভাবনায় পড়ে গেল। তারপর কোনো কিছু না বলে সে গাড়িটা স্টার্ট দিল। তে চোখ বড় বড় করে তাড়াতাড়ি বলে উঠল, আরে কোথা নিয়ে যাচ্ছেন? আমাকে নামিয়ে দিন। চুপচাপ বসুন, একদম কথা বলবেন না। তে কিছু বলার চেষ্টা করলো, যেন কথাগুলো গলায় দলা পাকিয়ে আসছে। প্রায় আধ ঘন্টা পর সবিন তার নিজের বাড়িতে তেকে নিয়ে গেল আর তার মাকে সবটা খুলে বলল। তে শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভিতরে এসো মা, তোমার ভয় পেতে হবে না, আমি আছি। মা, তাহলে আমি চলে যাচ্ছি অফিসে। আর মিস তে, আসি তাহলে, রাতে কথা হবে। অতঃপর সবিন চলে গেল। এদিকে সবিনের মা তেকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। সে নিজের রুমের কাবার থেকে তেকে একটা শাড়ি দিয়ে বলে উঠল, এটা আপাতত পরো, আমি সবিনকে বলে দেবো তোমার জন্য ড্রেস নিয়ে আনতে। তে শুধু অবাকের পর অবাক হচ্ছে। প্রথমে সবিন, তারপর সবিনের মা, তাদের কি সুন্দর আচরণ ব্যবহার। আসলে কি পৃথিবীতে এত ভালো মানুষ আছে? এদিকে জাঙ্কুক বাড়িতে ঢুকতে সে জেনি বলে চিৎকার শুরু করলো। এদিকে জেনি রুম থেকে দৌড়ে নিচে চলে এলো। কার ড্রয়িং রুমে বসা ছিল, সে দাঁড়িয়ে পড়লো। জেনি মুখ খুললো কথা বলার জন্য, কিন্তু কথা আর বলতে পারলো না। তার আগে তার গালে দুইটা থাপ্পড় পড়লো। কি হয়েছে জাঙ্কুক, তুমি আমাকে এভাবে মারছো কেন? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে রাগের স্বরে বলে উঠল, তুই সব জানতি। ওই দিন তের কোনো দোষ ছিল না, তাহলে তুই আমাকে কেন কিছু বললি না? জেনি একটা ঠুক গিলল, আমতামতা করে বলল, এসব মিথ্যে কথা কে বলেছে? আমি কিছুই জানি না। বাকি কথা বলার আগে জাঙ্কুক আরেকটা থাপ্পড় বসিয়ে দিল জেনির গালে। তাতে দাঁত পেশে বলে উঠল, তোকে আমি ভালো বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই ভালো বন্ধু হওয়ার যোগ্য না। তাই পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ব্রো, তুমি কি সত্যি ভাবিকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবে? এই কথা যেন জাঙ্কুকের রাগে ঘি ঢেলে দেওয়ার মতো। জাঙ্কুক আর একটু ধৈর্য ধরল না। হঠাৎ জেনির চুল ধরে টেনে শক্ত হাতে বাড়ির বাইরে দাঁড় করালো। তোকে যেন আমার আশেপাশে আর এই বাড়ির আশেপাশে তোর ছায়াও না দেখি। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। বলে সে জেনির মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। গায়ে বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে বড়, তুমি এত উত্তেজিত হয়ে আছো কেন? জাঙ্কুক অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, তে কোথায়? ভাবি তো বাবার বাড়ি গেছে আর বলেছে তুমি নাকি যাওয়ার অনুমতি দিয়েছো। কিন্তু তে তো ওর বাবার বাড়ি যায়নি, আমি ফোন করেছিলাম ওর বাবার বাড়িতে। জাঙ্কুক আর দাঁড়ালো না। হঠাৎ আতঙ্ক আর অপরাধবোধের এক অদৃশ্য ঢেউ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক ড্রাইভ করছে আর পাশে বসে আছে কাই। ভাইয়া,
আস্তে গাড়ি চালাও, এভাবে তো অ্যাক্সিডেন্ট হবে। জাঙ্কুকের মাথা শুধু একটা প্রশ্নই ঘুরছে, তে কোথায়? আমি কি তেকে সত্যিই হারিয়ে ফেললাম? রাত তখন 9টা। সবিন একটু আগে এসেছে অফিস থেকে। তে সোফায় বসে আছে। সবিন ড্রয়িং রুমে এসে তের সামনে এসে দাঁড়ালো। আপনার জন্য মা ড্রেস আনতে বলেছিল, আমি কয়েকটা এনেছি, আপনি দেখে নিতে পারেন। তে হালকা মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলল, ধন্যবাদ। আপনি কি আমাকে কোনো চাকরি দিতে পারবেন? এখানে আর কতদিন থাকবো? কেন, আমাদের বাড়ি কি আপনার জন্য কোনো সমস্যা সৃষ্টি করেছে? আসলে আমি তা মিন করিনি, আমি এই শহরে থাকতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, থাকতে হবে না, যাবেন, কিন্তু তার আগে আমাদের বাড়িতে কিছুদিন থাকে, আমরা তো ফ্রেন্ড হতে পারি, তাই না? এর শুধু উত্তরে মলিন হাসলো, কোনো উত্তর দিল না সে। শহর জুড়ে রাত 12টা পর্যন্ত দৌড়াদৌড়ি করে তের কোনো খোঁজখবর পায়নি জাঙ্কুক। অবশেষে হতাশায় ক্লান্ত হয়ে বাড়িতে ফিরল। রুমে ঢুকে সে রুমের বাতিটা অন করলো, চারদিকটায় তাকালো। তের কোনো অস্তিত্ব নেই রুম জুড়ে। হঠাৎই তার চোখ গেল আলমারির দিকে। আলমারি খুলে কাঁপা কাঁপা হাতে তে একটা শাড়ি বের করলো। এখনো সেই শাড়িতে তের শরীরের ঘ্রাণ লেগে আছে। মুহূর্তের মধ্যে শাড়িটা সে নিজের বুকে চেপে ধরলো। ভারী নিঃশ্বাস নিতে নিতে আলমারির ভিতরে পিঠ ঠেকিয়ে বসে পড়লো মেঝেতে, যেন পৃথিবীর ভার সে জমেছে তার বুকের ভেতর। সে ভেঙে পড়া কণ্ঠে বলে উঠল, তে, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি জানি এই ভুলের ক্ষমা হয় না। আমার তোমাকে আরো ভালো করে জানা উচিত ছিল, তোমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু আমি তোমাকে আরো কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি। অন্যদিকে সবিন কেবলই ফ্রেশ হয়ে তার রুমে এসে বসেছিল। অমনি সে শুনতে পেল ভাঙচুরের আওয়াজ। সে তার রুম থেকে ছটপট করে বেরিয়ে জাঙ্কুকের রুমে এগিয়ে গেল। দরজাটা খোলার পরপরই সে স্থির হয়ে গেল। দেখলো রুমে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। জাঙ্কুক নিস্তেজ হয়ে বসে আছে, তার হাত বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত, পাশে রক্ত মাখা সিজার। সবিন চিৎকার দিয়ে এগিয়ে গেল জাঙ্কুকের কাছে। জাঙ্কুকের হাত থেকে চাকুটা সরিয়ে নিল। এসব কি করছিস বড়, পাগল নাকি? জাঙ্কুকের সারা শরীরে কাঁপছে। সে কাইকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। কাই সম্পূর্ণ হতভম্ব। এত বছর ধরে এই মানুষটাকে দেখেছে রাগে গম্ভীর, আর সে জাঙ্কুক ভেঙে পড়েছে কাচের মতো। জাঙ্কুক ভাঙা কণ্ঠে বলে উঠল, আমি অন্যায় করেছি ওর সাথে রে। তে চলে গেছে আমার জন্য, আমাকে ছেড়ে গেছে আমার কারণে, আমি অপরাধী। এরপর কেটে গেল একটা মাস। বিকেল 5টা। তে সকাল থেকে রুমের দরজা খুলেনি। সবিন অনেকবার ডেকেছে, তে দরজা খুলে প্লিজ, কথা বলতে হবে। প্রতিবারই একটা উত্তর দিয়েছে তে, আমার একা থাকা দরকার। সবিন ড্রয়িং রুমে বসেছিল, ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। সবিন উঠে দ্রুত দরজার দিকে গেল। দরজা খুলতেই কাইকে দেখে থমকে গেল। কাইয়ের চোখ লাল। সবিন বলতেই যাচ্ছিল, তুমি এখানে, কিন্তু কাই কোনো উত্তর দিল না। জুতো না খুলে সরাসরি করিডোর ধরে তে দরজার সামনে দাঁড়িয়ে গেল। দরজা নক করলো না, শান্ত কণ্ঠে বলল, ভাবি। ভিতর থেকে কোনো সাড়া নেই। কাই আবার বলল, আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, আমি জানি না আপনি কতটা ব্যথা পেয়েছেন বা কতটা কষ্ট জমেছে আপনার ভিতরে, কিন্তু একটা কথা কি জানেন, ভাইয়ের অবস্থা এখন ভালো না। তে ভিতর থেকে সবটাই শুনছে, তখনও নীরব। কাই আবারও বলে উঠল, ডাক্তার বলেছে এভাবে চললে বেশি দিন বাঁচবে না ভাইয়া। যদি শেষবারের মতো ভাইয়াকে দেখতে চান তাহলে আমার সাথে চলুন, না হলে পরে আফসোস করবেন। দরজার ওপাশে নিস্তব্ধতা। প্রায় 4 সেকেন্ড চলে গেল। ঠিক এরই মধ্যে দরজা খোলার শব্দ হলো। তে দাঁড়িয়ে আছে, চোখে নোনা জলের দাগ, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ শক্ত। তে কোনো কথা বলল না, শুধু বলল, চলুন। আজ 1 মাস পর সে আবার জিওন ম্যানশনে পা রাখলো। এই হল রুম, দেয়াল সবকিছু আগের মতোই আছে। পা ফেলতে ফেলতে ভিতরে ঢুকে গেল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। করিডোর ধরে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেল জাঙ্কুকের দরজার সামনে। দরজা খুলতেই চোখ পড়ল জাঙ্কুক বিছানায়, গভীর নির্দায়, মাথায় সাদা ব্যান্ডেজ, হাত মোটা এবং শক্ত করে বাঁধা। চেহারাটা কেমন শুকিয়ে গেছে। পেয়ের ভেতরটা কেঁপে উঠল। এমন সে জাঙ্কুকে কখনোই দেখেনি। ধীরে ধীরে এগিয়ে বিছানার পাশে বসলো। দূর থেকে শক্ত লাগছিল, কাছে এসে বুঝলো ভেতরে কতটা ভাঙা। তার ঠোঁট কাঁপলো, নিজের অজান্তেই কথা বেরিয়ে গেল, জাঙ্কুক। ঘুমন্ত জাঙ্কুকের কপালের কাছে চুলটা পড়ে আছে। তে হাত বাড়িয়ে সরাতে গিয়ে আবার হাত ফিরিয়ে নিল। চোখের কোণে জল জমে উঠল। সে গলা নামিয়ে খুব আস্তে করে বলল, তুমি তো আমাকে ভালোবাসো না তাই না? যদি ভালোবাসতে তাহলে বিশ্বাস করতে। তুমি তো আমাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছিলে। তের গলা কাঁপলো। সে নিজের আঙুল চেপে ধরল। তাহলে আমি চলে যাওয়ায় তুমি নিজের এই অবস্থা কেন করলে জাঙ্কুক?
তের চোখ থেকে এক ফোঁটা পানি জাঙ্কুকের গালের উপর পড়লো, তারপর বিছানায়। ঠিক তখনই জাঙ্কুকের আঙুল সামান্য নড়ল, শ্বাসের সাথে মিশে একটা শব্দ বের হলো। তে তে একটু নড়ে চড়ে সাবলীল শব্দে উত্তর দিল, হ্যাঁ বলো। শব্দটা যেন অন্ধকার রুমের ভেতর আলো জ্বালিয়ে দিল। জাঙ্কুকের চোখের পাতা হঠাৎ কেঁপে উঠল, ঘুম পুরোপুরি ছুটে গেল। সে ধীরে ধীরে উঠে বসলো। তাড়াহুড়ো নেই, তবু যেন ভয় পায় যদি চোখ খুলে দেখে এগুলো সব স্বপ্ন। এক মুহূর্ত পর সে হাত বাড়িয়ে তের সামনে থেমে গেল। তে সরে গেল না। জাঙ্কুক তৎক্ষণাৎ দু হাত ধরে মুঠোয় নিল, কণ্ঠ কেঁপে বেরিয়ে এলো, তুমি সত্যি এসেছো? এটা স্বপ্ন না তো? তে থমকে গেল, বিস্ময় আর বিভ্রান্তি চোখে জমা রইল। সে ঠান্ডা অবিচল স্বরে বলল, তুমি তো আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিলে, তো এখন আমার জন্য এই পাগলামি কেন করছো? কথাটা মাথার ব্রেকের মতো ঢুকে গেল জাঙ্কুকের। জাঙ্কুক মাথা নিচু করলো, তের দু হাত নিজের হাতের ভেতর আর শক্ত করে ধরলো, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। আমি জানি তে, আমি জানি আমি খুব বড় একটা ভুল করেছি। ওই দিন ওই পরিস্থিতিতে তোমার কাছে প্রশ্ন করাটা আমার উচিত ছিল, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা না করেই রাগ জমিয়ে রাখলাম তোমার প্রতি, তোমার নিরাপত্তার প্রতি, আর সেই রাগই আমাকে অন্ধ করে দিল। তে চুপচাপ তাকিয়ে রইল, চোখে জল নেই। তে দৃঢ় কণ্ঠে বলল, তোমার ভালোবাসা ছিল আবেগের, আর পরে ছিল বিষে দেওয়া ভালোবাসা। সেখানে আমার ভালোবাসার দোহাই দিয়ে আমাকে কাছে রাখতে চাইছো? সত্যি তোমার কি মনে হয় এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে পাবে? জাঙ্কুকের বুক কেঁপে উঠল। তে আবারও বলে উঠল, আমি সেই বোকাতেই নেই। সেইতে সেদিনই মারা গেছে, যেদিন তোমার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তাই সব পাগলামি বন্ধ করো, নিজের মতো বাঁচো, আর আমাকেও বাঁচতে দাও। শেষ বাক্যটা বলার সাথে সাথে তে জাঙ্কুকের হাত থেকে নিজের হাতটা টেনে নিল। সামনে এগোতে জাঙ্কুক ঝড়ের মতো উঠে দৌড়ে এলো। তে বুঝে ওঠার আগেই তের দু হাতে শক্ত করে ধরে ফেললো, এতটাই শক্ত যে তে নিঃশ্বাস বাধা পেতে লাগলো। যে মানুষটাকে তে এখন দেখছে তার মধ্যে ছিল অহংকার ভরা, কিন্তু আজ যেন সবকিছু ভেঙে পড়া কাচের মতো হয়ে গেছে। জাঙ্কুকের মাথা নিচু, কণ্ঠ শুকিয়ে গেছে। তে দয়া করে একটু থামো, আমার কথাগুলো একটু শোনো। তে দাঁড়িয়ে পড়লো নিস্তব্ধ শরীর নিয়ে। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তুমি জানো, কিন্তু আমি ভুল ছিলাম। যখন ভুল ভাঙলো তখন তুমি চলে গেলে। তোমার অনুপস্থিতি আমাকে বড্ড পুড়িয়েছে। তোমার অনুপস্থিতি আমাকে দিনে দিনে শেষ করে দিয়েছে। তুমি দূরে যাওয়ার পর বুঝেছি আমি তোমাকে হারাইনি, বরং নিজেকেই হারিয়ে ফেলেছি। তে ধীরে ধীরে চোখ বন্ধ করলো, যেন ভেতরে কোথাও জমে থাকা দীর্ঘশ্বাসের ভার নেমে আসছে। যত নিজেকে শক্ত দেখাক, সেও ভিতরে ভিতরে শেষ হয়েছে। একটা মেয়ের হৃদয় কি এত কঠিন, আর এত সহজে কি কঠিন হয়? জাঙ্কুকের এই করুণ অবস্থা দেখে তীর বুকের ভেতরটা কাঁপছে। সে দীর্ঘ শ্বাস নিয়ে বলে উঠল, জাঙ্কুক আগে ওঠো তুমি। তে নিজেই ঝোঁকে জাঙ্কুককে টেনে তুলল। পায়ের নিচের ভার যেন নেই জাঙ্কুকের। তেউকে বিছানা এনে বসানোর পর জাঙ্কুক দু হাতে তীর হাত চেপে ধরল, ভাঙা কণ্ঠে বলে উঠল, তুমিও বসো প্লিজ, আমাকে ছেড়ে যাবে না তো তে? তীর বুকটা কেমন জানি খালি লাগলো। তে নরম কণ্ঠে শোধালো, আচ্ছা যাবো না। জাঙ্কুকের চোখে মুহূর্তে যেন আলো ফিরল। সেই আলো তে দেখতে পেল অনেকদিন পর। তে আবার বলল, ওই বাড়িতে ফোন করে জানাতে হবে আমি যে ফিরছি না। জাঙ্কুক তার ফোনটা এগিয়ে দেয়। তে ফোনটা হাতে নিয়ে শোভনকে কল করলো। কল রিসিভ করতে তে বলে উঠল, আমি বাড়িতে ফিরছি না, মাকে জানিয়ে দিয়েন। শোভন একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, আচ্ছা বুঝলাম। রাত তখন 9টা। জাঙ্কুকের রুমে তে বসে আছে, আর জাঙ্কুক বিছানায় শুয়ে আছে। জাঙ্কুক ধীর পায়ে বিছানা থেকে নামলো। তে শুধু জাঙ্কুককে পর্যবেক্ষণ করলো। জাঙ্কুক ধীরে ধীরে আলমারির পাশ থেকে তের একটা ওড়না তুলে নিল। তের চোখে বিস্ময়, কিন্তু কিছুই বললো না। তে শুধু তাকিয়ে দেখলো। জাঙ্কুক আবার বিছানায় বসে ওড়না দিয়ে তার আর তের হাত একসাথে বেঁধে দিল। তারপর নিচু স্বরে বলল, আমি জানি তুমি চলে যাবে, আবার হারিয়ে যাবে, তাই বেঁধে রেখেছি। তুমি এই পাশে শুয়ে পড়ো, আর আমি অন্যদিকে। চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করব না। আমি জানি আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সকালের সূর্যের নরম আলো জানলা পেরিয়ে রুমে ঢুকলো। তে পিটপিট করে তার চোখ খুললো, জেগে দেখতে পায় তার হাত এখনো ওড়নায় বাঁধা। জাঙ্কুক তখনও ঘুমে নিমগ্ন, এলোমেলো চুল, নিঃশ্বাস ভারী। তের মুখে হালকা বিস্ময়, এখনো বাঁধা। আস্তে করে ওড়নাটা খুলে ফেললো।
যাতে জাঙ্কুকের ঘুম না ভাঙে। তারপর নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পরে জাঙ্কুকের ঘুম ভাঙলো। চোখ খোলা মাত্রই চারপাশে তাকালো, কিন্তু তে নেই। হঠাৎ আতঙ্ক তার চোখে স্পষ্ট হয়ে উঠল। লাফিয়ে উঠল বিছানা থেকে, কাঁপা কণ্ঠে ডেকে উঠল, তে তে তুমি কোথায়? ওয়াশরুমের দরজা খুলে তে তাড়াতাড়ি বেরিয়ে এলো, ভেজা চুল, চোখে স্নান আলো। তেকে দেখা মাত্রই জাঙ্কুক তার দিকে দৌড়ে এলো, সরাসরি জড়িয়ে ধরলো তেকে। এমনভাবে জড়িয়ে ধরলো যেন সে তেকে আর হারাতে চায় না। কোথায় গিয়েছিলে? আমি ভয় পেয়ে গেছিলাম। তে আলতো করে জাঙ্কুকের কাঁধে হাত রাখলো। রিল্যাক্স, আমি কোথাও যাচ্ছি না। জাঙ্কুকের শ্বাস তখন দ্রুত চলছে। আমাকে ছেড়ে যাবে না তো? তারপর তেকে বুক থেকে সরালো। এভাবে যখন তখন জড়িয়ে ধরলে আমি সত্যিই চলে যাব। আমি মানছি, আমি তোমার সাথে থাকতে চেয়েছি, কিন্তু এর মানে এই না যে আমি তোমাকে আমাকে স্পর্শ করার অধিকার দিয়েছি। এই কথা শোনা মাত্রই জাঙ্কুকের বাহু শিথিল হয়ে গেল। সে ধীরে ধীরে তেকে ছেড়ে দিল। নিচু কণ্ঠে বলে উঠল, সরি, তোমার অনুমতি ছাড়া আর কখনো স্পর্শ করব না। শুধু প্লিজ আমাকে ছেড়ে যেও না। তে কিছু বলল না, শুধু হালকা মাথা নাড়ালো। সময় তখন 12টা। জাঙ্কুক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নিচে নেমে সোফায় বসতেই সে দেখতে পেল কাইকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের কাছে এগিয়ে এসে বলে উঠল, ব্রো, এতদিন তুমি একা ছিলে, তাই আমি ভেবেছিলাম তোমার সাথে কয়েকটা দিন থাকি, কিন্তু এখন তো ভাবি চলে আসছে, তাই এখন আমার চলে যাওয়া উচিত। তাছাড়া আমার অনেক কাজ আছে। জাঙ্কুক চমকে উঠল, এত তাড়াতাড়ি চলে যাবি? ব্রো, পড়াশোনা কমপ্লিট করেছি, নিজের বিজনেস শুরু করার ইচ্ছে অনেক দিনের। এক ঘরে বসে থাকা আমার স্টাইল না, তাহলে এখন আমি আসি। বলে সে তের দিকে তাকালো। ভাবি, যাচ্ছি। অতঃপর কাই চলে গেল। এরপর কেটে গেল কয়েকটা দিন। তে তার রুমে বসেছিল। জাঙ্কুক সকালে বেরিয়েছে, এখনো আসেনি। হঠাৎই দরজায় শব্দ পেল। পেছনে তাকাতে দেখতে পেল জাঙ্কুক আসছে। তুমি না অফিসে গেলে? এত তাড়াতাড়ি এলে কিভাবে? জাঙ্কুক তের থেকে সামান্য দূরত্ব রেখে বসলো। ভাবলাম তোমার বোরিং লাগছে, তাই চলে আসলাম। এরপর কেটে গেল আরো কয়েকটা মাস। এতে তে আর জাঙ্কুকের সম্পর্ক আরো বেশ জোরালো হলো। এর মধ্যে জাঙ্কুক সবিন এবং তার মায়ের কাছেও গিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, খবরদার, এখন থেকে তে যেন ঠিকমতো যত্ন নাও, আর থেকে কষ্ট দিও না, ও আমার মেয়ের মতো। জাঙ্কুকও মাথা নিচু করে বলেছে, আমি ওর ঠিকমতো যত্ন নিব। রাত তখন 12টা। জাঙ্কুক বেলকনিতে বসে আছে, হাতে সিগারেট। কিছু সময় পর পর নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। হঠাৎ করে তে এসে জাঙ্কুকের পাশে গা ঘেঁষে বসে খানিকটা অবাক করে দিল জাঙ্কুককে। সে নরম স্বরে শোধালো, তুমি ঘুমাবে না? আমার রাতে ঘুম আসছে না তেমন, তুমি ঘুমিয়ে যাও, পরে কথা হবে আমাদের। তে ভুরুকুচকে তাকালো, একটু অভিমানী কণ্ঠে বলল, তুমি কি আমাকে ইগনোর করছো? জাঙ্কুকের চোখে হালকা হাসির ঝিলিক ফুটে উঠল। ঠোঁটের কোণে মুচকি হাসি, তারপর আড়ালো, তোমার কি মনে হয় তোমাকে ইগনোর করার মতো ক্ষমতা আমার আছে? জাঙ্কুক বাকরুদ্ধ হয়ে গেল। সে আকাশের দিকে তাকালো, তারপর হুট করে জিজ্ঞাসা করলো, তা মিস্টার, আর কতদিন আমার জন্য অপেক্ষা করবেন, যতদিন না তুমি নিজ থেকে আমার কাছে আসবে? তে জাঙ্কুকের হাতের নিকোটিনের দিকে তাকিয়ে বলল, আমি কাছে আসলে স্মোকিং করা ছেড়ে দেবে তো? জাঙ্কুকের চোখ সাথে সাথে বিস্ময়ে বড় হয়ে উঠল। সাথে সাথে হাত থেকে নিকোটিনটা বাইরে ফেলে দিল। মাথা ঝাঁকিয়ে বলে উঠল, তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি আছি। তে জাঙ্কুকের আরো কাছে এগিয়ে গেল। জাঙ্কুকের হাতটা নিজের হাতে নিল। মাথা নিচু করে লাজুক স্বরে বলে উঠল, আমি তোমাকে অনুমতি দিয়েছি জাঙ্কুক, আজ থেকে আমি তোমাকে স্বামীর অধিকার দিলাম। তের কথা বলা শেষ হওয়ার আগেই জাঙ্কুক তের কোমর চেপে ধরে তার কোলে বসালো। তের সাথে সাথে হকচকিয়ে ওঠে। জাঙ্কুকের গলা চেপে ধরে পড়ে যাওয়ার ভয়ে জাঙ্কুক সেই অবস্থাতেই তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। জাঙ্কুকের এমন স্পর্শে তে সারা শরীর শিরশির করে উঠল। জাঙ্কুক তের এক হাতে কোমর, অন্য হাতে তের গাল ধরে নিজের অধরজোড়া তের অধরে মিশিয়ে দিল। তে নিঃশব্দে চোখ বুজে ফেলল। সে আস্তে আস্তে জাঙ্কুকের সাথে সায় দিতে লাগলো। জাঙ্কুক একসময় বেসামাল হয়ে উঠল। সে তের গিবা দেশে নিজের মুখ ডুবালো। তে নিজেকে সামনে রাখার জন্য জাঙ্কুকের শার্ট খামচে ধরলো। এতে যেন জাঙ্কুক আরো বেশি বেসামাল হয়ে উঠল। তার হাত চলে গেল তের শাড়ির আঁচলে। মুহূর্তে শাড়িটা তের শরীর থেকে আলাদা হয়ে গেল। তেকে এক ঝটকায় কোলে তুলে বেডে নিয়ে গেল। মত্ত হলো তের মাঝে। জাঙ্কুক তার ভালোবাসার পরশ এঁকে দিল তের গিবাদেশ থেকে শুরু করে তের বক্ষ পিঞ্জিরায়, তারপর তের উদরে। জাঙ্কুকের এখানে স্পর্শে তের শরীর কেঁপে কেঁপে উঠছে। মুহূর্তে অনুভব করলো তার বক্ষ পিঞ্জিরার খাজে
জাঙ্কুকের বেসামাল স্পর্শ যা তাকে আরো বিমোহিত করলো। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। হঠাৎ একটি বিশেষ জায়গায় ব্যথা অনুভব করলো। বুঝতে পারলো জাঙ্কুক পুরোপুরি তাকে নিজের করে নিয়েছে। জাঙ্কুক তের ব্যথা কমানোর জন্য তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। দুজনেই বেসামাল হলো একে অপরের মাঝে। আজ প্রথম দুজনেই দাম্পত্য জীবনের প্রথম সুখ অনুভব করলো। আর এই গল্পের সমাপ্তি এখানেই।